ফজলুল হক মহিলা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। এটি তোমাদের দ্বিতীয় অধ্যায়। আজকে লেকচার 4। সবাইকে অনুরোধ করা হচ্ছে যারা আগের লেকচারগুলো দেখোনি তারা আগের লেকচারগুলো দেখে নিবে। তোমরা ভিডিওগুলো তোমাদের গ্রুপে পেয়ে যাবে, যারা গ্রুপে অ্যাড হওনি অ্যাড হয়ে নিও, বা তোমাদের আইডিতে তো পাবেই। তো শুরু করা যাক। আমরা সরাসরি মূল বইয়ে চলে যাই। তোমাদের যে মূল বইটা আছে, অর্থাৎ তোমাদের যে টেক্সট বই যেটা আছে, তুমি যে কোনো একটি বই ব্যবহার করতে পারো, তবে আমি টেক্সট বই এবং অন্যান্য বইয়ের সমন্বয় তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। বিট সিঙ্ক্রোনাইজেশন থেকে আমরা শুরু করব। আমরা আগের লেকচারে দেখেছিলাম সিরিয়াল ডাটা ট্রান্সমিশন পর্যন্ত এবং প্যারালাল সিরিয়াল এগুলো দেখে ফেলেছি। তো আজকে আমরা বিট সিঙ্ক্রোনাইজেশন থেকে শুরু করব। এখন বিট সিঙ্ক্রোনাইজেশন বলতে কি বোঝো, এটা এটা আমরা একটু পড়বো। দেখো, সিরিয়াল পদ্ধতিতে আমরা যে সিরিয়াল পদ্ধতি মানে পড়েছিলাম, সেটা সিরিয়াল পদ্ধতিতে ডেটা হস্তান্তরের সময় প্রেরক এবং গ্রাহক দুটি ডিভাইসের এই যে দেখো এখানে একটু আগে, এই যে ধরো, এই যে এটা সিরিয়াল পদ্ধতিতে, এই সিরিয়াল পদ্ধতিতে প্রেরক এবং গ্রাহক, এটা হচ্ছে প্রেরক ডিভাইস, এটা হচ্ছে গ্রাহক ডিভাইস। তারপরে কি বলেছে দেখো, সিরিয়াল পদ্ধতিতে ডেটা হস্তান্তরের সময় প্রেরক এবং গ্রাহক দুটি ডিভাইসকেই ক্লক ব্যবহার করতে হয়। এখন তোমাদের মনে প্রশ্ন হবে যে এই ক্লক কি বা ক্লক পালস কি। ক্লক পালস কি সেটা একটু বলি, মনোযোগ দিয়ে শুনতে হবে। ক্লক পালস কি একটু, আমি যদি একটু পেনটা নিয়ে নিই। হ্যাঁ, ক্লক পালস কি একটু মনোযোগ দিয়ে শুনবা। ক্লক পালস হলো এক ধরনের সিগন্যাল। ক্লক পালস কি এক ধরনের সিগন্যাল, যা একটা নির্দিষ্ট সময় ধরে একই অবস্থায় থাকে এবং পরবর্তীতে আবার নির্দিষ্ট সময় ধরে বিপরীত অবস্থায় থাকে। বলে বুঝি নাই, একটু ভালো মতো দেখি তাহলে। এই দেখো, ক্লক পালস হচ্ছে একটি সিগন্যাল। এই যে সিগন্যাল, এই যে ধরো বিদ্যুতের অনুপস্থিতি অনুপস্থিতি, তুমি ক্লক প্রেস করে ধরছো, উপস্থিতি উপস্থিতি, ক্লকটা ছেড়ে দিছো, বিদ্যুৎ নেই বিদ্যুৎ নেই, আবার বিদ্যুতের অনুপস্থিতি অনুপস্থিতি অনুপস্থিতি, আবার ক্লকটা প্রেস করে ধরে আসো, ধরে যতক্ষণ থাকবে, এই যে ধরে আসো ধরে আসো ধরে আসো, ধরো ক্লক ছেড়ে দিছো, এই যে বিদ্যুতের অনুপস্থিতি। অর্থাৎ খেয়াল করো, আমি যেটা বলতে চাচ্ছি, এটা হচ্ছে জিরো, এই নিচু জায়গাটা এটা হচ্ছে জিরো, আর এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে জিরো। এখন এখন আমি যদি ক্লক পালসটা তোমাকে বুঝাতে চাই, ক্লক পালস হলো এক ধরনের সিগন্যাল। এটি এক ধরনের সিগন্যাল, দেখতেই পাচ্ছ, ডিজিটাল সিগন্যাল এটাকে বলে। ক্লক পালস হলো এক ধরনের সিগন্যাল যা একটি নির্দিষ্ট সময় ধরে একই অবস্থায় থাকে। এই যে দেখো, এখান থেকে এই পর্যন্ত কিন্তু একই অবস্থায় আছে, অর্থাৎ জিরো। এবং আরেকটা নির্দিষ্ট সময় ধরে দেখো তার বিপরীত অবস্থায় থাকে, অর্থাৎ এটা কিন্তু ওয়ান। এই উঁচা দেখতেছো না, এটা হচ্ছে ওয়ান। আচ্ছা, ইলেকট্রনিক সিস্টেমে অপারেশন সিঙ্ক্রোনাইজ করতে গেলে এই ক্লক পালস ব্যবহৃত হয়। বুঝতে পেরেছি, আশা করি ক্লক পালসটা তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আমরা বইয়ের পড়া একটু দেখি তাহলে, এখানে যেটা বলেছে। আচ্ছা, তাহলে দেখি কই যেন। হ্যাঁ, দুটি ডিভাইসকেই ক্লক পালস ব্যবহার করতে হয় এবং ক্লকের প্রতিটি পালসে একটি করে বিট প্রেরণ এবং গ্রহণ করা হয়। না, প্রতিটি এই একটি বিট, জিরো আর ওয়ানকে বিট বলে, তোমরা জানো। জিরো একটা বিট, ওয়ান একটা বিট। না, এই ক্লক ব্যবহার করে বিটের শুরু এবং শেষ বোঝার জন্য, মানে কখন শুরু হলো এবং কখন, মানে কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, এই যে এই বিটের শুরু এবং শেষ বোঝার জন্য একটি বিশেষ পদ্ধতি ব্যবহৃত হয়, যাকে বিট সিঙ্ক্রোনাইজেশন বলা হয়। এই বিট সিঙ্ক্রোনাইজেশনের কারণেই প্রাপক সিগন্যাল থেকে ডেটা শনাক্ত এবং পুনরুদ্ধার করতে পারে। আশা করি বিট সিঙ্ক্রোনাইজেশন বুঝতে পেরেছি। এই যে ধরো, আমি যদি আমার একটু মানে অন্যভাবে বলি, আমি তোমাদের কাছে কথা বলতেছি, এখন কথাগুলো কখন শুরু করলাম কখন শেষ করলাম এটা যদি তুমি বুঝতে না পারো, তাহলে তো আমার পুরো কথা তুমি বুঝবে না। বিষয়টা হচ্ছে তাই যে বিটের শুরু এবং শেষ বুঝতে হয়। আমার কথার শুরুটা এবং শেষ যেরকম তুমি বুঝতে পারলে আমার কথাটি বুঝতে পারবে, অনেকটা ওই রকম। এখন আমরা আমাদের অন্য পড়ায় চলে যাই। আমরা বিট সিঙ্ক্রোনাইজেশন উপর ভিত্তি করে এই ডেটা ট্রান্সমিশনের যে মেথড, সেটাকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়। একটু দেখি আমরা। এই যে দেখো, বিট সিঙ্ক্রোনাইজেশন উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশনের যে মেথড, সেটাকে এসিঙ্ক্রোনাস,
সিঙ্ক্রোনাস এবং আইসোক্রোনাস, এই 3 ভাগে ভাগ করা যায়। এই যে লেখাই আছে দেখো, বিট সিঙ্ক্রোনাইজেশনের উপর ভিত্তি করে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন পদ্ধতিকে আবার 3 ভাগে ভাগ করা যায়, সেটা আমরা এখন একটু দেখব। আচ্ছা, এটা আমরা একটু দেখো, তোমাদের বইয়ে এটা 3 প্রকার দিয়েছে। কোন কোন বইতে এই আসিঙ্ক্রোনাস বানানটা এ দিয়ে লিখেছে। আমরা একটু স্লাইডে যদি দেখে আসি, বইয়ের পড়া তো আমরা পড়বই, আমরা যদি একটু স্লাইডে দেখে আসি, তোমার এই বইয়ের এই লেখাগুলো আরো অনেক সহজ হয়ে যাবে। আমরা আগের ক্লাসে এই পর্যন্ত পড়া হয়েছিল, আমরা এখান থেকে শুরু করব আজকে। ডেটা ট্রান্সমিশনের যে মেথডের মধ্যে বিট সিঙ্ক্রোনাইজেশন তোমাদের আমি বলে ফেলেছি। এই যে বিটের শুরু এবং শেষ বুঝতে না পারলে, আবারও দেখো, বিটের শুরু এবং শেষ বুঝতে না পারলে গ্রহীতা কম্পিউটার সেই সিগন্যাল থেকে ডেটা পুনরুদ্ধার করতে পারে না। এই সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতিকে বিট সিঙ্ক্রোনাইজেশন বলে। আবার এখানে দেখো, এই যে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন, একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা ট্রান্সমিট হওয়ার সময় অবশ্যই দুটি কম্পিউটারের মধ্যে একটি সমঝোতা থাকা দরকার, না, যাতে সিগন্যাল বিটের শুরু এবং শেষ বোঝা যায়। এগুলো আমি ভালো মতো বুঝিয়েছি, আবার একটু তোমরা নিজেরা পড়লে বুঝতে পারবে, আর বইয়ের থেকে তো বুঝালামই। ডাটা ট্রান্সমিশনের মেথড আমরা দেখেছিলাম যে এই বিট সিঙ্ক্রোনাইজেশনের উপর ভিত্তি করে, যেটা বলেছিলাম আসিঙ্ক্রোনাস, এই বানানটা কিন্তু অনেকে এ দিয়ে লেখে, আসিঙ্ক্রোনাস, সিঙ্ক্রোনাস, আইসোক্রোনাস, এইগুলো আমরা এখন একটু দেখব। দেখো, তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, এই যে কি দেখতে পাচ্ছ, তুমি দেখো স্লাইডে একটা জিনিস দেখতে পাচ্ছ, মনিটরে দেখো। আর যাদের আসলে এই লেখা বলো যে লেখা বোঝা যায় না, ছোট, তারা একটা কাজ করবে, তোমার মোবাইলের অটো রোটেশন অন করে মোবাইলটা মানে একটু আড়াআড়ি করে নিবে, তাহলে দেখবে যে বড় হয়ে গেছে। আর যারা ওইভাবে দেখো তাদের তো একটু ছোট লাগে, মানে বড় করে, স্ক্রিন বড় করে দেখবে। তোমরা ভিডিও দেখো, যেভাবে যেভাবে ভিডিও দেখো ওইভাবে বড় করে নিবে স্ক্রিন, তাহলে ভালো হবে। আচ্ছা, আমরা চিত্রে কি দেখতে পাচ্ছি? চিত্রে দেখতে পাচ্ছি, এই যে দেখো, একটি ক্যারেক্টার যাচ্ছে, ধরো এটা প্রেরক আর এটা হচ্ছে প্রাপক, একটি ক্যারেক্টার যাচ্ছে, কিন্তু দেখো একটি ক্যারেক্টার যাচ্ছে। এখন কি দেখা যাচ্ছে? ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে ডেটা গ্রাহকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হচ্ছে না, এটা কি বলা হচ্ছে? আসিঙ্ক্রোনাস সিস্টেম। দেখো, একটা একটা করে ক্যারেক্টার যাচ্ছে। আমরা যখন কিবোর্ড দিয়ে, তুমি ভাবো তোমার মোবাইলে যখন তুমি চ্যাটিং করতেছো কারো কাছে, বা তুমি যখন কিবোর্ডে টাইপ করো, তুমি যখন এ প্রেস করলা, তারপরে বি প্রেস করলা, ধরো তোমার নাম, আমার নাম প্রেস করবো আমি, JAMIL। আচ্ছা, আমি যখন জে প্রেস করলাম, জে, তারপরে এ প্রেস করলাম, এই যে জে আর এ প্রেস করার মাঝখানে যে সময়টা, এটা কিন্তু আমার সমান থাকে না, এটা এক একটা এক এক রকম, এবং এক একজনের টাইপিং স্পিডের উপর এটা নির্ভর করতেছে, না? তো যাই হোক, তো এরকম আমি যদি বলতে চাই তোমাকে যে এই এসিঙ্ক্রোনাস বা আসিঙ্ক্রোনাস যেটাকে বলা হয়, আসিঙ্ক্রোনাস শব্দের অর্থ হচ্ছে সমন্বয়হীনতা। আসিঙ্ক্রোনাস শব্দের অর্থ হচ্ছে সমন্বয়হীনতা। ওই যে একটু আগে বললাম, আমি কিবোর্ড থেকে, আমি যদি তোমাকে একটু বলতে চাই, এই যে যখন আমরা কিবোর্ডে প্রেস করি, এই যে দেখো, এই যে কিবোর্ডটা, তুমি দেখো এই যে টাইপিং করতেছো, ডি, তারপরে এই যে টি, এরকম আমি টাইপ করতেছি, যে বিভিন্ন অক্ষর যে টাইপ করলাম, দেখো তো আমি যখন ইউ টাইপ করলাম, ঠিক পরে এফ টাইপ করলাম, এই ইউ আর এফ এর মধ্যে যে মাঝখানে বিরতি সময়, এটা সমান না। আবার ডব্লিউ, আবার 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 ধরো আমি এম টাইপ করবো, এম কই, এই যে এম টাইপ করলাম, এই যে এখান থেকে এই পর্যন্ত আমরা, এই যে এক একটা ক্যারেক্টার, আমি যখন এগুলো এক একটা ক্যারেক্টার, এই ডব্লিউ এগুলো প্রত্যেকটি এক একটি ক্যারেক্টার, এই ক্যারেক্টার গুলো যখন আমি প্রেস করতেছি, প্রত্যেকটার মাঝখানের যে বিরতি সময়, এই বিরতি সময় কিন্তু সমান না, আলাদা আলাদা, অর্থাৎ সমন্বয়হীনতা, না? এটা আমি তোমাদের বলতে চাচ্ছি। অর্থাৎ আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আসিঙ্ক্রোনাস শব্দের অর্থ হচ্ছে সমন্বয়হীনতা। আসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনে পরপর দুটি ক্যারেক্টার প্রেরণের মাঝখানের বিরতি সময়, পরপর দুটি ক্যারেক্টার প্রেরণের, আমি যদি একটু বলি, দেখো এখানে যে আমি এ যাচ্ছে বারবার, এইভাবে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এরপর যদি বি যায় বা আবার এ যায়, এরকম যদি যায়, অর্থাৎ আসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনে পরপর দুটি ক্যারেক্টার প্রেরণের মাঝখানের বিরতি সময়, দুটি ক্যারেক্টার প্রেরণের মাঝখানের যে বিরতি সময়, সেটি সমান হয় না। এটা আমি ভালো মতন বোঝানোর চেষ্টা করেছি, তোমরা বুঝতে পেরেছো কিনা আমি জানি না, কমেন্ট করে জানাও। আর এই কারণেই এর নামকরণ করা হয়েছে আসিঙ্ক্রোনাস, সিঙ্ক্রোনাইজেশন নাই, না, অর্থাৎ সমন্বয়হীনতা। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আসো আসিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন সিস্টেমে, এই যে
এই ডাটা ট্রান্সমিশনে ডেটা বিটগুলো, আচ্ছা আমি আরেকটা জিনিস বলে নেই, ধরো এখানে তো এ, আসলে কম্পিউটার কি এ বুঝে না। আমি বলেছিলাম যে একটি এ কে তুমি যদি ভাঙো, অর্থাৎ এই এ কিন্তু 8 বিটের একটি, মানে 8 বাইট। একে যদি ভাঙো তুমি 1 বাইট পাবা। এ কে তুমি যদি ভাঙো 1 বাইট পাবো, বলে বাইট বুঝি না। আমি একটু আবারও তোমাদের বলতে চাচ্ছি, আমি যদি বলি যে কম্পিউটার এ যখন তুমি প্রেস করো, ও কিরকম হয়ে যায়, 0 1 1 জিরো 0 0 0 এরকম, অর্থাৎ অর্থাৎ 0 আর 1-এ কনভার্ট হয়ে যায় এই এটা। এখন এটি তো একটি ক্যারেক্টার। তা আমাদের যদি জিজ্ঞেস করে যে ক্যারেক্টার মানে কি, 1 বাইট, ক্যারেক্টার মানে হচ্ছে 1 বাইট। এখন তুমি আমাকে বলতে পারো বাইট কি। বাইট হচ্ছে কি, আমি আবার বলতেছি বাইট কি, বাইট হচ্ছে 8 বিটের সমন্বয়ে 1 বাইট। এগুলো আমরা আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি। তুমি মানে এ কে তুমি যদি মানে এ হচ্ছে গিয়ে 8টি বিটের সমন্বয়ে একটি ক্যারেক্টার, তাহলে আমি কি বলতে পারি 0 আর 1, এরকম 0 আর 1 8টি, 8টি 0 আর 1 নিয়ে 1 বাইট, আর 1 বাইট মানে হচ্ছে এক ক্যারেক্টার। আশা করি বুঝতে পেরেছো। এই ডাটা ট্রান্সমিশন সিস্টেমে ক্যারেক্টার, এই যে এখানে দেখো, আমি যদি একটু দেখতে চাই যে খেয়াল করো, তাই তাই প্রাপক কম্পিউটারকে বোঝানোর জন্য ক্যারেক্টার ডেটা বিটগুলো শুরুতে একটি অতিরিক্ত স্টার্ট বিট যুক্ত করা হয়। আমি যদি একটু বলি, ধরো আচ্ছা একটু দেখাই, এখানে খেয়াল করো, এই যে আমি ধরো এ প্রেস করব না, মানে এ পাঠাবো, প্রেরক থেকে প্রাপকের কাছে এ পাঠাবো। তো শুরুতে একটা স্টার্ট বিট দিতে হবে, শেষে একটি স্টপ বিট দিতে হবে। শুরুতে একটা স্টার্ট বিট দিতে হবে, শেষে একটি স্টপ বিট দিতে হবে। এ যাবে এইখানে না, শুরুতে একটা স্টার্ট বিট দিতে হবে, শেষে একটা স্টপ বিট দিতে হবে। এই যে ক্যারেক্টার ডেটা বিটগুলো পুরোপুরি হস্তান্তরিত হবার পর এর শেষে আরো অতিরিক্ত 1 বা 2টা স্টপ বিট যুক্ত করা হয়। মনে রাখতে হবে অনেক ক্ষেত্রে স্টপ বিট 2টা হয়। তাহলে আমাকে বলো তো দেখি, কে বলতে পারবে। আমি যদি বলি আমি এ কে এখানে পাঠাবো, আমি ধরো প্রেরকের থেকে প্রাপকের কাছে আমি পাঠাবো। এ মানে যেন কি, একটু আগে বলছি 0 আর 1 কয়টা যেন, এরকম 0 আর 1 যেন কয়টা, 8টা। কয়টা? 8টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। ধরো এটা হচ্ছে এ, মানে এরকম কয়টি, 8টি 0 আর 1। এটা হচ্ছে 1 বাইট বা একটা ক্যারেক্টার, এটা এ। তা আমার এখানে শুরুতে একটি স্টার্ট বিট লাগছে, শুরুতে একটি স্টার্ট বিট লাগছে, এখানে একটা স্টার্ট বিট লাগছে, শেষে একটাও লাগতে পারে বা 2টাও। আমি ধরলাম একটা, ঠিক আছে, একটি স্টপ বিট, না একটি, এই স্যার এটা এটা হচ্ছে স্টার্ট বিট, এটা হচ্ছে স্টার্ট বিট, আর এটি হচ্ছে স্টপ বিট। তাহলে আমাকে একটু বলো তো, এই এ অর্থাৎ এই একটি ক্যারেক্টার মানে পাঠাতে, মানে আমার কতগুলো বিটের প্রয়োজন হচ্ছে এখানে, মাঝখানে 8, আর শুরু 8 9, এটা 9, আর এই যে 10, অর্থাৎ ও হচ্ছে 8 বিট, ও হচ্ছে 8 বিট, 8 এই একটা 8 9 আর 10, অর্থাৎ 10টা অথবা 11টা। ওই যে স্টপ বিট অনেক সময়ই হয়, 10টা অথবা 11টা। তাহলে বলো তো আসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন সিস্টেমে প্রকৃত ডাটা কত কত বিটের হবে বলো তো? 10 অথবা 11, 10 অথবা 11। এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছো তোমরা। আচ্ছা এখন আমরা একটু দেখি, এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো এই যে এটাই আমি দেখাতে চাচ্ছিলাম। দেখো এখানে কতগুলো, 1 2 3 4 5 6 7 8, 8টি, না 8টি বাইনারি বিট, অর্থাৎ 1 বাইট বা একটা ক্যারেক্টার। এটা কিন্তু একটি ক্যারেক্টার। এই যে অ্যাকচুয়ালি এটি হচ্ছে একটি ক্যারেক্টার। এই যে এটা কি বলতো, এটা একটা, ধরো বি এটা বা সি এরকম, না ধরো এটা। এখন শুরুতে একটা এই মানে শুরুতে একটা স্টার্ট বিট দিয়েছো, শেষে একটি স্টপ বিট। আশা করি বুঝতে পেরেছো। তো এখানে মোট বিট কতগুলো, কতগুলো বিট কে বলতে পারবে, কতগুলো বিট? দেখো 8 9 10। অনেক সময় স্টপ বিট 2টা থাকে, তো ওই ক্ষেত্রে 11টা হবে, তো 10 অথবা 11। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা আরো এই যে এখানে দেখাচ্ছে, দেখো আরো উক্ত স্টপ বিট পেলেই প্রাপক কম্পিউটার বুঝতে পারে ডেটা বিটগুলো আসা শেষ হয়েছে। স্টপ বিটের কেন প্রয়োজন বুঝতে পেরেছো? স্টার্ট বিট দিয়ে শুরু বোঝায়, স্টার্ট বিট দিয়ে শুরু বোঝায়, আর স্টপ বিট দিয়ে শেষ বোঝায়। ডেটা হস্তান্তরের এই প্রক্রিয়াকে এই জন্য স্টার্ট স্টপ বিট প্রক্রিয়া অনেক সময় বলে থাকে। এই যে দেখো কিভাবে যাচ্ছে,
ভালো মতো একটু দেখো এখানে কিভাবে যাচ্ছে। শুরুতে একটা স্টার্ট বিট লাগছে, শেষে স্টপ বিট, তারপরে এ যাচ্ছে, তাই তো। তো এখন একটু আসিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন সিস্টেমে কিবোর্ডের প্রতিটি অক্ষর চাপা, এগুলো বুঝিয়ে ফেলছি আমি। দেখো কিবোর্ডের প্রতিটি অক্ষর চাপার সাথে সাথে 8 বিটের একটি ডেটা উৎপন্ন হয়, 8 বিট, এগুলো বুঝিয়ে ফেলছি। এই 8 বিটের ক্যারেক্টার ডেটাকে ট্রান্সমিশনের পূর্বে তার সম্মুখে একটি স্টার্ট বিট এবং শেষে এক বা একাধিক, এই যে মানে দুটি বা একটি বা দুটি, ঠিক আছে, বিট সংযুক্ত করা হয়, এগুলো বুঝিয়ে ফেলছি। ফলে প্রতিটি ক্যারেক্টারের ডেটা 10 থেকে 11 বিটের ডেটায় রূপান্তরিত হয়ে ট্রান্সমিট হয়। আচ্ছা, অন্যদিকে ক্যারেক্টার সমূহের ট্রান্সমিশনের সময় বিরতির সময় সমান না হয় ডেটা হস্তান্তরের গতি ধীর হয়। আমি বলেছিলাম যখন এ থেকে পরে বি প্রেস করি, সি প্রেস করলাম, অন্যান্য যখন প্রেস করতেছি, এগুলো প্রতিটির মাঝখানে বিরতির সময় সমান হয় না, এগুলো প্রথমেই দেখিয়ে ফেলছি। তো এখন আসো আসিঙ্ক্রোনাসের ব্যবহার দেখবো আমরা, ডেটা ট্রান্সমিশনের ব্যবহার কোথায় বলতো। এই যে দেখো, এটা কম্পিউটার, এটা হচ্ছে একটা প্রিন্টার। দেখো কম্পিউটার হতে প্রিন্টারের ডেটা হস্তান্তর না, এরপর হচ্ছে কিবোর্ড হতে কম্পিউটারের ডেটা হস্তান্তর, এগুলো উদাহরণ, এগুলো ভালো মতো পড়তে হবে। আচ্ছা, পাঞ্চ কার্ড, এটি এখন আর ব্যবহার হয় না, আগে অনেক আগের কম্পিউটারগুলোতে ব্যবহার হতো। পাঞ্চ কার্ড রিডার হতে কম্পিউটারে ডেটা হস্তান্তর, তারপরে কম্পিউটার হতে পাঞ্চ কার্ড। তুমি একটা জিনিস মনে রাখো, ওই যে কম্পিউটার থেকে মানে যে আমি যেটা বললাম এটাই পরীক্ষার মধ্যে উদাহরণ হিসেবে মানে আসবে। এই যে কিবোর্ড হতে কম্পিউটারে ডেটা হস্তান্তরের ক্ষেত্রে তুমি যখন কিবোর্ড থেকে যে প্রেস করতেছো বিভিন্ন অক্ষরগুলো বা এই যে ক্যারেক্টারগুলো প্রেস করছো, এটা এটা কি বলতো, কিবোর্ড হতে কম্পিউটার ডেটা হস্তান্তরের ক্ষেত্রে এই আসিঙ্ক্রোনাস ব্যবহার করা হয়। আর এটা এটা একটু পড়বো যে কম্পিউটার হতে প্রিন্টারের ডেটা হস্তান্তরের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, আসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সুবিধা, এখন দেখো সুবিধা কি। ডেটা হস্তান্তর এবং ডেটা, এই যে দেখো প্রেরক এবং প্রাপক যে কোনো সময় ডেটা গ্রহণ করতে পারে এবং ডেটা হস্তান্তর করতে পারে। আচ্ছা, ডেটা ট্রান্সমিশনের জন্য কি বলতো, কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, কোনো স্টোরেজ ডিভাইসের কোনো প্রয়োজন হয় না, খুব ইম্পর্টেন্ট কথাটা। ডেটা ট্রান্সমিশনের জন্য আমি যখন এ পাঠালাম, ওই যে একটু আগে দেখালাম যে এ যখন যাচ্ছে, তখন কি আমি ওই এ কে কোথাও সংরক্ষণ করে রেখে তারপরে পাঠিয়েছি? না। তো এটি জিনিসটা, অর্থাৎ আমার কোনো স্টোরেজ ডিভাইসের প্রয়োজন নেই। আচ্ছা, এটার ইনস্টলেশনের ক্ষেত্রে মানে কি ব্যয় কম হয়ে থাকে, যেহেতু আমার স্টোরেজ ডিভাইস লাগে না, আমার আলাদা কোনো, ওই যে আমি যখন এ পাঠালাম একটু আগে দেখালাম যে এ যাচ্ছে এরকম করে, এ যাচ্ছে বা বি যাচ্ছে এরকম যাচ্ছে, তখন ওগুলোকে আমি তো কোথাও সংরক্ষণ করে তারপরে পাঠাই নাই, অর্থাৎ আমার কোনো প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, ফলে আমার ব্যয়টা কম হয়, মানে খরচ কম হয় আমার। আচ্ছা, এরপরে দেখো এই পদ্ধতি বেশি উপযোগী অল্প করে ডেটা মানে যদি পাঠাতে চাও, তো এরকম যে অল্প করে ডেটা ট্রান্সমিশনের প্রয়োজন এমন পরিবেশে এই পদ্ধতি উপযোগী, অর্থাৎ বলতো মানে যেখানে বেশি একসাথে অনেক বেশি ডাটা পাঠানো লাগে না, ঠিক আছে। যেমন ইন্টারনেটে না, ইন্টারনেটে ইউজারের রিকোয়েস্টে যে তুমি কম্পিউটার থেকে ইউজারের রিকোয়েস্টটা সার্ভারের কাছে যায়, সার্ভার আবার ইউজারকে আবার একটা রেসপন্স দেয়, অর্থাৎ এগুলো কিন্তু অল্প করে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এটা। আসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশনের অসুবিধাটা একটু দেখো। যখন ডেটা হস্তান্তরের কাজ বন্ধ থাকে তখন, মানে যখন ডেটা হস্তান্তরের কাজ বন্ধ থাকে তখন মেশিনগুলো কি থাকে বলতো, এই যে এই মানে এই যে মেশিনগুলো, মানে যখন ডাটা এই প্রেরক থেকে প্রাপকের কাছে ডাটা হস্তান্তরের কাজ বন্ধ থাকে তখন ট্রান্সমিশনের মাধ্যমটি অকারণে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে, যা এই যে যা মাইক্রোওয়েভ বা স্যাটেলাইট মাধ্যমের ক্ষেত্রে কি অত্যন্ত ব্যয়বহুল, ঠিক আছে। সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনে আমার মাধ্যমকে তো মানে অযথা ফেলে রেখে কোনো লাভ নাই। এবার দেখো সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের তুলনায় এর দক্ষতা কম, হ্যাঁ এটা আর একটা অসুবিধা, যে সিঙ্ক্রোনাস ভালো, ওর থেকে ওর দক্ষতা কম, বুঝাই যাচ্ছে কেন কম। ডেটা ট্রান্সমিশনের গতিও কম, তাই দক্ষতা কম, গতি কম, এগুলো লাস্টে আমরা আবার ভালো মতো দেখবো। এইবার আসো আমরা সিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশন শিখবো। তোমাকে আমি যদি বলি যে দেখো এটা দেখো এ, তারপরে জেড, তারপরে এম, তারপরে এ, তারপরে এই যে আমি যদি এগুলো পাঠাই, এগুলো আমরা আসলে ব্লক ব্লক আকারে পাঠাবো। কি আকারে পাঠাবো আমি যদি একটু বুঝাই, কিভাবে পাঠাবো, ব্লক ব্লক আকারে, ভালো মতন বুঝার চেষ্টা করবে একটু, যদি একটু দেখাই। আচ্ছা, ব্লক বা প্যাকেট বাই প্যাকেট আকারে ডাটা ট্রান্সমিশন হয়। ওখানে দেখবা যে আগেরটায় আমরা দেখলাম যে শুধুমাত্র ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়, আর এটাতে কি করা হবে আমি একটু বলি। ব্লক ব্লক বা প্যাকেট প্যাকেট আকারে ডাটা ট্রান্সমিশন হবে না, যে ডাটা ট্রান্সমিশন সিস্টেমে
আচ্ছা, আমি যদি একটু অন্য উদাহরণ দিয়ে বলি, ধরো আগেরটায় তোমাকে আমি কি করলাম, প্রতিদিন আমি ধরো ধরো আমার ছোট ভাই, ওকে আমি চকলেট দিব না, আমি কি করতেছি, ওকে আমি প্রতিদিন ওকে বললাম যে আজকে তোকে চকলেট দিব, এই নে একটি চকলেট। এরপরে কতদিন পর চকলেট দিয়েছি এটা ঠিক নেই, পরে একদিন পর দিয়েছি বা 2 দিন পর দিয়েছি এটার কোনো ঠিক নেই। এরপরে আবার 3 দিনের মাথায় আর একটা চকলেট দিলাম, এরপর 4 দিন একটা দিলাম, আবার 6-7 দিন পরে আর একটা চকলেট দিলাম, এভাবে একটা একটা করে চকলেট দিচ্ছি। ওটা হচ্ছে এসিঙ্ক্রোনাস। এখন দেখো সিঙ্ক্রোনাসটা কি সিস্টেম করা হবে জানো, আমি কি করলাম, পুরো চকলেটের একটা প্যাকেট বানাইলাম, চকলেটের একটা প্যাকেট বানালাম, পুরো চকলেটের একটি প্যাকেট বানালাম। মনে রাখতে হবে ওই একটি চকলেটের প্যাকেটে 80 থেকে 132টা চকলেট আমি রেখে দিলাম। বুঝতে পেরেছি? এবং এরকম প্যাকেটে সাজালাম, অনেকগুলো প্যাকেট বানিয়েছি আমি। ধরো এক একটা প্যাকেটে 80 থেকে 132টা করে চকলেট আছে। খালি একটু তুমি ভাবো, ওই চকলেটগুলো আমি একটা চকলেটের বাক্স, বিরাট বড় একটা চকলেটের বাক্স, স্টোরেজ ডিভাইস, আমি ওই চকলেটের বাক্সতে ওই 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 প্যাকেটগুলোকে রাখলাম। এখন বলো তো, আমি প্রত্যেকটা প্যাকেটের ভিতরে কতগুলো রেখেছি চকলেট? 80 থেকে 132টা। আর আমি চকলেটগুলো কোথায় রেখেছি? একটি চকলেটের বাক্সে। তাই তুমি ধরে নাও ওই চকলেটের বাক্সটা হচ্ছে একটা প্রাইমারি স্টোরেজ ডিভাইস। আর ওই চকলেটের বক্সগুলার মধ্যে বা ওই চকলেটের প্যাকেটগুলোর মধ্যে আমি কতগুলো চকলেট রেখেছি? 80 থেকে 132টা। এবং আমি ওকে বলে দিলাম তুই প্রতিদিন বা প্রতিদিন বা এই একটা করে বক্স নিবি, একটা করে ব্লক নিবি। ও প্রতিদিন একটা করে ব্লক পাচ্ছে বা একটা বক্স পাচ্ছে এরকম। এবং প্রত্যেক দিনের সময়টা কিন্তু একই, ঠিক 24 ঘন্টা। ওকে বললাম 24 ঘন্টা পর পর তুই এক একটা বক্স নিতে পারবি। বুঝতে পেরেছি? আর আগেরটাই কিন্তু কোনো ছিল না। এরপরে দেখো যে এই যে ডেটা ট্রান্সমিশন ব্যবস্থায় প্রেরক স্টেশন প্রথমে ডেটাকে কোনো প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করে নেওয়া হয়, অতঃপর ডেটার ক্যারেক্টার সমূহকে ব্লক বা যাকে প্যাকেট বা ফ্রেমও বলা হয় না আকারে ভাগ করে প্রতিবার একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়, তাকে সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন বলে। ওই যে আমার উদাহরণটা ভেবে দেখো, যে আমি যখন আমার ছোট ভাইকে ওই যে বললাম, ওরা কিন্তু বলছি 24 ঘন্টা পর পর বা কি এক একটা করে ব্লক বা এক একটা করে প্যাকেট ও নিতে পারবে। এবং ওই মাঝখানে বিরতির সময়টা কি থাকবে, কি বলতো, সমান থাকবে। বলছি 24 ঘন্টা, প্রত্যেকটা 24 ঘন্টা পর পর বিরতির সময় সমান থাকবে, আর প্যাকেট করে যাচ্ছে। তো এই যে প্যাকেট আগেরটাই দেখছো একটা একটা করে একটা চকলেট, মানে একটা ক্যারেক্টার যদি যায় সেটা হচ্ছে আসিঙ্ক্রোনাস, আর যদি প্যাকেট আকারে যায় বা ব্লক আকারে যায় সেটা হচ্ছে সিঙ্ক্রোনাস। এখানে সিঙ্ক্রোনাস শব্দের ওই যে আমি যেটা বলেছিলাম, ওই যে তোমাকে একটু আগে উদাহরণে বলেছিলাম যে এই ট্রান্সমিশন সিস্টেমে প্রতিটি ব্লকে বা প্রতিটি প্যাকেটে কতগুলো থাকে? 80 থেকে 132টা ক্যারেক্টার থাকে না, এটা কিন্তু মনে রাখতে হবে। এরপরে আসো, এই জন্য একে কি বলা হচ্ছে, আর এবং প্রত্যেকটা ব্লক বা প্যাকেটের মাঝখানে যে বিরতি সময় বলছিলাম 24 ঘন্টা পর পর এক একটা করে ব্লক বা এক একটা করে প্যাকেট সে নিতে পারবে। তো এই জন্য আমি কিন্তু বলেছি এটা হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন, অর্থাৎ বিরতির সময় সমান থাকে। এ পদ্ধতিতে প্রেরক কম্পিউটার ডেটা প্যাকেটের সাথে কতিপয় টাইমিং সিগন্যাল জুড়ে দেয়। এবারে দেখো, আচ্ছা এখানে আমি এই যে এর মাধ্যমে এই যে, আচ্ছা দেখো একটু, এই ট্রান্সমিশনে ক্যারেক্টার ডেটা বিটের শুরুতে একটি স্টার্ট বিট এবং স্টপ বিটের কোনো প্রয়োজন হয় না। আগেরটাই কিন্তু দেখছো একটা স্টার্ট বিট লাগছে, একটা স্টপ বিট লাগছে। তবে এই ডেটা ট্রান্সমিশন সিস্টেমে কিন্তু কি প্রয়োজন হয়, আমি কিন্তু আগে বলেছি যে ওই যে একটি প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। ওই যে আমি বলেছিলাম উদাহরণের ক্ষেত্রে, প্র্যাকটিক্যাল উদাহরণের ক্ষেত্রে বলেছিলাম যে একটা বাক্সের মধ্যে কিন্তু আমি সব চকলেটগুলো রেখেছি, ওই যে প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। ঠিক আছে? তা এবং মজার বিষয় একটা জিনিস দেখো, যে আমরা যদি এখানে 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 থাকবে একটা হেডার আর একটা থাকবে টেইলার শুরুতে। আচ্ছা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ডেটা ট্রান্সমিশন সিস্টেমে শুরুতে একটি হেডার থাকবে 2 বাইটের, এরপরে একটা টেইলার থাকবে। ধরো আমি যদি একটু বলতে চাই, একটু যদি বলি, এই যে দেখো এই যে ডাটাগুলো যাচ্ছে, ডাটা যাচ্ছে, ঠিক আছে? এই তুমি মাঝখানে এখানে দেখো, মাঝখানে আমি যদি বলি, ধরো এখানে অনেকগুলো ক্যারেক্টার, 1টা 2টা 3টা 4টা 5টা, অনেকগুলো ধরো ক্যারেক্টার যাচ্ছে। এই ক্যারেক্টারগুলো যে যাচ্ছে এখানে, তখন শুরুতে একটা আমার কি লাগতেছে, একটা হেডার লাগছে। শুরুতে একটা হেডার লাগবে, পরে একটা টেইলার লাগবে। ঠিক আছে? আচ্ছা, ওই আগেরটায় যেরকম স্টার্ট স্টপ বিট লাগে, কিন্তু এখানে কিন্তু ওটা লাগে না। এখানে কি লাগতেছে, একটা হেডার একটা টেইলার। আর মনে রাখতে হবে এই হেডার আর টেইলার গুলা কিন্তু শুধু এটা 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 কি থাকে আমি একটু বলবো একটু পরে। ফ্ল্যাগ এবং কন্ট্রোল ফিল্ড থাকে, সেটা আমি একটু দেখাবো। তো দেখো, আমি যদি একটু বলি, দেখো এটা হচ্ছে কত বিটের? 8 বিট। এই ক্যারেক্টারটা কত বিট? 8 বিট। এই ক্যারেক্টারটা কত বিট? 8 বিট। এই ক্যারেক্টারটা কত বিট? ধরো এই ক্যারেক্টারটা 8 বিট। এই ক্যারেক্টারটা কত বিট? ধরো এটাও 8 বিট, এটাও 8 বিট,
এটাও কত বিট, ধরো এটাও 8 বিট, এরকম প্রত্যেকটা ক্যারেক্টার কত বিটের করে, 8 বিটের করে, তাই তো। তো এইভাবে মোট এখানে কতগুলো আছে, 80 থেকে 132টা বিট আছে। কতগুলো বিট আছে, এক একটা ক্যারেক্টার যেহেতু 8 বিট, তাহলে একটু আমাকে একটু হিসাব করে দেখো যে আমি বলছি 80 থেকে 132টা ক্যারেক্টার, তাহলে কত বিট এটা তুমি হিসাব করে বের করবা। আর এখানে হচ্ছে একটা হেডার থাকবে, আর এখানে একটা কি থাকবে, একটা টেইলার থাকবে। আর এই হেডারটা আসলে কত বাইট দেখো, এই যে 1 বাইটের ফ্ল্যাগ এবং কন্ট্রোল ফিল্ড নিয়ে কি গঠিত, হেডার গঠিত, এবং টেইলারও 1 বাইটের একটা ফ্ল্যাগ এবং একটা কন্ট্রোল ফিল্ড থাকে, মনে রাখতে হবে। তো অর্থাৎ 2 বাইট, এই হেডারটা কয় বাইট, মোট 2 বাইট। 2 বাইট মানে কি জানো, 1 বাইট যদি 8 বিট হয় তাহলে 2 বাইট মানে 16 বিট, এখানে একটা 16 বিট থাকবে, এখানেও 16 বিট, মানে 32 বিট। তাহলে বলো তো আগেরটায় শুধুমাত্র দেখবা যে শুধুমাত্র এরকম এ গিয়েছিল, শুধুমাত্র কি গিয়েছিল, ধরো শুধুমাত্র এ গিয়েছিল, কি গিয়েছিল, এ, এখানে শুধুমাত্র এ গিয়েছিল, আর মানে 8টি কি গিয়েছিল, 8টি বিট না। এখানে এর মতো কতগুলো ক্যারেক্টার যাচ্ছে দেখো। এখন আমাকে একটু বলো যে এই যে এর মতো যে অনেকগুলো ক্যারেক্টার যাচ্ছে, তো এখানে আমার কি কি লাগতেছে, এখানে 80 থেকে 132 বিট। এখন শুরুতে কিন্তু আমার একটা কি লাগতেছে, একটা হেডার, আর শেষে কি লাগতেছে, একটা টেইলার। এই হেডার আর টেইলার গুলা কিন্তু আচ্ছা আরেকটা জিনিস, আগেরটায় কি মনে আছে কিনা বলো, আগেরটা ছিল মাঝখানে 8 বিট যাচ্ছিল, আর এক্সট্রা কতগুলো লাগছিল, এই শুরুতে একটা আর শেষে 1 বা 2টা, অর্থাৎ 10 বা 11। কিন্তু এইখানে কিন্তু অতিরিক্ত বিট কয়টা লাগতেছে দেখো তো, ও যদি 2 বাইট হয়, হেডার যদি 2 বাইট হয়, আর টেইলার যদি 2 বাইট হয়, তো এখানে 16, এখানে 16, কত 32 বিট, এক্সট্রা 32টা লাগতেছে। আশা করি বুঝতে পেরেছো। এই হেডার সিগন্যাল গ্রাহকের ক্লক, আচ্ছা আমি একটু বড় করে নিই। আচ্ছা, এই হেডার সিগন্যাল গ্রাহকের ক্লক গতিকে প্রেরকের ক্লক গতির সাথে সিঙ্ক্রোনাইজেশন করে এবং প্রেরক এবং গ্রাহকের অ্যাড্রেস বহন করে। অপরদিকে টেইলার সিগন্যাল ক্লকের শেষে, এগুলো বুঝেছি যে শুরু শেষ বুঝায়। এরপর দেখো, আচ্ছা, সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনের দক্ষতা অ্যাসিঙ্ক্রোনাসের তুলনায় অত্যন্ত বেশি, মানে আগেরটার চেয়ে এটার দক্ষতা বেশি, বুঝাই যাচ্ছে, কারণ একসাথে অনেকগুলো পাঠাচ্ছে। এরপর দেখো, স্টার্ট এবং স্টপ বিটের কোনো প্রয়োজন হয় না, তাই এই জন্য কি হয়, ট্রান্সমিশন গতিও বেশি, দক্ষতাও বেশি, গতিও বেশি, যেহেতু বিরতি সময় সমান থাকে এবং স্টার্ট স্টপ প্রয়োজন হয় না, এই জন্য দক্ষতাও বেশি, গতিও বেশি। এরপরে আসো প্রতিটি, এরপরে দেখো যে টাইম ইন্টারভেল, মানে বিরতি সময়, প্রত্যেকটা ক্যারেক্টার পাঠানোর সময় বিরতি সময় সমান থাকে। এরপরে দেখো এই যে তুলনামূলক সময় কম লাগে, এই জন্য সময় কম লাগে, এগুলো হচ্ছে সুবিধা। আর অসুবিধা কি, ওই যে বলেছিলাম যে প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়, ফলে খরচ বেড়ে যায় না। এরপরে আসো যে কম্পিউটার হতে ব্যবহারটা কি, কম্পিউটার হতে, আচ্ছা আমরা কি এটা, হ্যাঁ এটা বলে ফেলছি। আচ্ছা, কম্পিউটার হতে কম্পিউটারে ডেটা ট্রান্সমিশনে এই পদ্ধতি ব্যবহার করা হয়। দূরবর্তী কোনো, আবার বলতেছি, দূরবর্তী কোনো স্থানে ডেটা হস্তান্তরের ক্ষেত্রে কিন্তু এই ট্রান্সমিশন সিস্টেম ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এখন দেখো এই আসিঙ্ক্রোনাস আর সিঙ্ক্রোনাসের পার্থক্য কিন্তু তুমি এমনি করতে পারবা, একটা দক্ষতা কম, একটা দক্ষতা বেশি, একটা সময় কম লাগে, একটা সময় বেশি লাগে, একটা ক্যারেক্টার বাই যায়, আর একটা ব্লকে যায়, একটা শুরুতে স্টার্ট স্টপ লাগে, ওইটা শুরুতে স্টপ লাগে না, একটা ইনস্টলেশন খরচ কম আর একটা ইনস্টলেশন খরচ বেশি। এইভাবে কিন্তু তুমি পার্থক্য অটোমেটিক বের করে ফেলতে পারবে এতক্ষণ যেগুলো পড়লাম আমি। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো এবং এটা বাসায় বসে খুব ভালো মতো পড়বে। এই একটা এটা স্ক্রিনশট দিয়ে নাও। আচ্ছা, এরপর আসো আসিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন সিস্টেমে, আচ্ছা সিগন্যাল, আচ্ছা এগুলো আমরা বুঝিয়ে ফেলছি। আচ্ছা দেখো এই আচ্ছা আইসোক্রোনাস দেখো, এখন লাস্ট ওয়ান আইসোক্রোনাস। এই ডাটা ট্রান্সমিশন সিস্টেমে পরপর দুটি ক্লকের মধ্যে বিরতির সময় সুষম, অর্থাৎ শূন্যের কাছাকাছি রাখা হয়। আমি বলছি কিন্তু প্রায় শূন্য, শূন্য না, কিন্তু আবার বলতেছি, আগের গুলাতে দেখো বিরতি, মানে ওই একটাই ছিল বিরতির সময় সমান ছিল না, প্রথমটায়, পরেরটায় বিরতির সময় সমান, আর এইটায় বিরতির সময় একদম মানে শূন্যের কাছাকাছি রাখা হয়। এই যে দেখো আমি তোমাকে লাইভ ব্রডকাস্ট এই যে করতেছি, এই লাইভ ব্রডকাস্টের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা আমি বলি, লাইভ ব্রডকাস্টের যে করলাম এটা কিন্তু আইসোক্রোনাস, বুঝতে পেরেছো। অর্থাৎ এখানে বিরতির সময় একবারে শূন্যের কাছাকাছি রাখা হয়। সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, যে লাইভ টিভি সম্প্রচার, ভিডিও স্ট্রিমিং না, এগুলো সবগুলা এগুলা এই আইসোক্রোনাস ট্রান্সমিশন না। ট্রান্সমিশনের যে কোনো ডেটা পাঠানো শুরু করার পূর্বে একটি স্টার্ট, আচ্ছা বলো তো এটাকে আইসোক্রোনাস কেন বলা হয়, কারণ আগের দুইটার সমন্বয় কিন্তু এটা মানে তৈরি হয়েছে। আমি যদি বলি এটাকে আইসোক্রোনাস কেন বলা হয় জানো, আইসোক্রোনাস বলা হয় হচ্ছে গিয়ে
এই যে সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি এবং আসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতির একটি সমন্বিত রূপ। আইসোক্রোনাস হচ্ছে ওই আগে যেটা পড়লাম, প্রথমে পড়েছিলাম আসিনক্রোনাস আর তারপরে বললাম সিনক্রোনাস, এই দুইটা মিলিয়ে একটা সমন্বিত রূপ হচ্ছে আইসোক্রোনাস। যেখানে সিনক্রোনাস পদ্ধতির মতো ওই যে কি বলতো ক্লক আকারে ডেটা ট্রান্সমিশন করা হয়, ব্লক আকারে, এই যে ব্লক আকারে, ব্লক বা প্যাকেট আকারে, প্যাকেট বা ব্লক আকারে আইসোক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমে মানে ব্যবহার করা হয়। আর ওই অ্যাসিনক্রোনাসের কোনটা নেয়, আমি যদি সহজভাবে বলি যে সিনক্রোনাস যেরকম ব্লক বা প্যাকেট আকারে পাঠায়, তা ওই সুবিধাটা এখানে নিছে। আবার একটা তুমি কিন্তু দেখছিলা যে সিনক্রোনাসের একটা প্রবলেম আছে, এই সিনক্রোনাস পদ্ধতির একটা প্রবলেম ছিল প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। এখন ওই প্রবলেমটা এখানে আর নাই। এই যে দেখো, প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ না করেই এবং প্রায় কোনোরূপ বিরতি প্রায় শূন্যের কাছাকাছি রাখা হয়, যখন ডাটা পাঠানো হয় তখন তাকে কি বলা হচ্ছে, আইসোক্রোনাস। আচ্ছা, এগুলো আমি বুঝিয়ে ফেলছি, উদাহরণও পড়লাম, তাহলে আশা করি আমরা এগুলো পারবো। আচ্ছা, এরপরে আসো একটি এই অঙ্কটা আসলে কোনো বইতে দেয়া আছে, কোনো বইতে দেয়া নেই, এবং মজার বিষয় হচ্ছে এটা আসে না, কখনোই বোর্ড পরীক্ষায় আসেনি। তারপর আমি তোমাদের জন্য একটু বলবো, তোমাদের একটা বুদ্ধি দিয়ে দিই এই অঙ্কটা করার জন্য। সায়েন্সের যারা আছো তারা অবশ্যই পারবে, অন্যদের আসলে ট্রাই করার দরকার নাই। তো এটা আসে না আসলে, তারপর একটু যদি বলি, না পারলে আমাকে বলো, আমি আবার করিয়ে দিব, আজকে সময় কম। এই যে দেখো, এখানে তুমি কি করবা, প্রকৃত ডাটা বের করবা, এরপরে মোট ডাটা বের করবা। প্রকৃত ডাটা আমি যদি একটু বলি, প্রকৃত ডাটা ওই যে বলছিলাম যে প্রকৃত ডাটা 8 বিট ছিল, কিসের ক্ষেত্রে বলতো, আসিনক্রোনাসের ক্ষেত্রে প্রকৃত ডাটা 8 বিটের না, তার সাথে অতিরিক্ত প্রয়োজন হয়েছিল কয়টি, তুমি দুটিও দিতে পারো, তিনটি, একটি স্টার্ট আর দুটি হচ্ছে স্টপ। তাহলে এখানে প্রকৃত ডাটা তুমি ওইভাবে বের করবা। আর মোট ডাটা কোনটা, ওই যে এটার পরে যেটা মোট ডাটা বের হবে, আশা করি এগুলো বুঝতে পারবা, এরপরে 100 দিয়ে গুণ দিলে এটার বের হয়ে যাবে। তবে ট্রিক্স যেটা, বুদ্ধি যেটা বলতেছি, একটা ম্যাজিক্যাল বুদ্ধি যেটা যদি পরীক্ষায় কখনো এমসিকিউতে আসে বা যদি বলে, তোমার সারা জীবন মনে রাখবা, যে অঙ্ক দেখ যাই দেখ, এই 10 কিলোবাইট দেখ, 50 কিলোবাইট দেখ, এখানে 100 কিলোবাইট থাক, যাই থাক, তুমি কি করবা, যে অঙ্কই থাক, আসিনক্রোনাসের ক্ষেত্রে একটা জিনিস মুখস্থ করো, আসিনক্রোনাসের ক্ষেত্রে সব সময় হবে 72.72, এটা আসলে 72.72 বা 73%, 72 আবার বলতেছি আমি, 72 পয়েন্ট, এখানে 7 তো দিছে, 72 অথবা 73, সবসময় মনে রাখবা এইটাই হবে, সারা জীবন মনে রাখবা এটাই হবে। আসিনক্রোনাসের দক্ষতা হচ্ছে এটাই, এটা ডাইরেক্ট মুখস্থ করবা, পরীক্ষায় যেভাবে আসুক উত্তর কিন্তু এটাই হবে। আবার আমি বলতেছি, সিনক্রোনাসের প্রশ্ন যেভাবেই আসুক, তোমার তো এমসিকিউ দরকার, উত্তর হবে কিভাবে বলো তো, উত্তর হবে 95.23 অথবা 24, এই যে পয়েন্ট 23 অথবা 24, এটা অপশনে দেখবা। তো পরীক্ষায় যদি আসে আসিনক্রোনাসের দক্ষতা কি, তুমি চোখ বুঝে এটা দিয়ে দিবা। যদি বলে যে সিনক্রোনাসের দক্ষতা কি, তুমি এটা দিয়ে দিবা। তা দেখো তো কোনটা বেশি, দেখলেই বোঝা যাচ্ছে এটা কম এটা বেশি, তাই অর্থাৎ সিনক্রোনাসের দক্ষতা বেশি আর আসিনক্রোনাসের দক্ষতা কম। এটা একটা, এইভাবে তুমি যদি পড়ে রাখো তাহলে অবশ্যই মানে ভালো করতে পারবে। তাহলে আজকে তোমাদের আমি এ পর্যন্তই রাখছি, তবে আগের পড়াগুলো একটু ভালো মতো পড়বে সবাই। আর তোমাদের আসলে আমি একটা সাজেশন দিয়ে দিব, মানে তোমাদের একটা সাজেশন দিব, এই চ্যাপ্টারটা শেষ করলেই এই সাজেশন তোমাদের আমি দিব।